আজকের এটি ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 2 এর ক্লাস। তো এই ক্লাসটা হয়ে গেলেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি তোমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই কোয়েশ্চেন এবং অ্যান্সার করাবো। তো পার্ট 1 এর যে ভিডিও আছে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। পার্ট 1 এর ভিডিওতে আমি যে টপিকগুলো কভার করেছি সেগুলো হলো বায়ুমণ্ডলের গঠন, বায়ুমণ্ডল কি কি স্তর দিয়ে গঠিত, ওজোন স্তর কি, কিভাবে গঠিত হয়, এছাড়াও ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে, যেমন প্রথমে দেখতে পাচ্ছ যে গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, তারপরে থাকবে শক্তির যথাযথ ব্যবহার, সেখানে থাকছে তাপন মূল্য, তারপরে স্থিতিশীল উন্নয়ন। এই সমস্ত টপিকগুলো আজকের ভিডিওতে কভার করব। তো আজকের প্রথম টপিক যেটা, এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। প্রথমে আমরা গ্রিন হাউস এফেক্ট কি সেটা একটু জেনে নেব। মানে এই যে গ্রিন হাউস, এই টার্মটা কোথা থেকে আসলো একটু জেনে নেব, ঠিক আছে? এর নিচে আমি একটা ছবিও দিয়েছি, ছবিতে যাওয়ার আগে আমি একটু বলে নিই যে বিষয়টা কি। প্রধানত শীতকালীন দেশে কি হয় না, সেখানে টেম্পারেচার তো খুব কম থাকে, দিনের বেলায় তাও সূর্যরশ্মির ফলে কিছুটা উত্তপ্ত থাকছে ভূপৃষ্ঠ, কিন্তু যখনই মানে রাত হতে শুরু করে কি হয় না, টেম্পারেচার কিন্তু কমতে থাকে। তো টেম্পারেচার কম থাকার ফলে কি হয় যে সেখানে যে সমস্ত উদ্ভিদ পরিচর্যা করা বা উদ্ভিদকে বাঁচিয়ে রাখা, সেটা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। তো যেহেতু অত কম টেম্পারেচার, সেখানে উদ্ভিদরা বাঁচতে পারে না ঠিক করে। তো তার জন্য কি করা হয়, দেখো আমি একটা ছবি আঁকছি। তার জন্য প্রধানত একটা কাঁচের ঘর তৈরি করা হয়, মানে এরকম একটা ঘর, কাঁচের ঘর তৈরি করা হয়, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কাঁচের ঘর, কাঁচ দিয়ে ঘেরা। আর এখান থেকে এরকম কাঁচের ঘর, এটা হচ্ছে সূর্য, তো এরকম একটা শীতকালীন দেশে এরকম একটা কাঁচের ঘর তৈরি করা হয়, এবং এটা হচ্ছে বাইরে যে এটা কাঁচের শিল থাকছে, ঠিক আছে? এবং এই কাঁচের ঘরের মধ্যে কিন্তু যে গাছপালা সেগুলো রাখা হয়, ঠিক আছে? এরকম গাছপালা রাখা হয় কাঁচের ঘরের মধ্যে। এর ফলে কি হয়, সূর্যরশ্মি যখন আসে, ঠিক আছে, এই কাঁচের ঘরের মধ্যে যখন প্রবেশ করে, এটা কিন্তু খুব কম তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মি আসে এবং এর শক্তি থাকে অনেক বেশি। এটাই কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করে, এবং প্রবেশ করার ফলে এর পরে যখন এই কাঁচের ঘর থেকে বেরোতে যায়, তখন কি হয়, এখানে একটা পরিবর্তন দেখা যায়। কি, যখন আসছিল তখন তার ওয়েভলেন্থ এটা কি ছিল, এই ওয়েভলেন্থটা কিন্তু কম ছিল, এবং শক্তি কি ছিল বা এনার্জি সেটা বেশি ছিল। কিন্তু যখন বেরোতে যায় তখন কি হয়, তখন শক্তি কমে যায় এবং ওয়েভলেন্থ কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এর ফলে সূর্যরশ্মিটা ঠিকঠাক ভাবে বেরোতে পারে না, এবং এই রশ্মিটা কিন্তু তখন এই ঘরটাকে কি করে দিচ্ছে, গরম করে দিচ্ছে, তাই তো? যখন বেরোতে পারছে না তখন এর ঘরের টেম্পারেচার অটোমেটিক বেড়ে যাচ্ছে, এবং রাত হওয়ার সাথে সাথে বাইরের টেম্পারেচার হচ্ছে
কম থাকছে কিন্তু ঘরের টেম্পারেচার মানে বেশি থাকছে। এর ফলে এইভাবে কিন্তু গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখা হয় এই কাচের ঘরের মধ্যে। এই যে কাচের ঘর তৈরি করা হয় এবং এইটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। তাহলে দেখো এই ছবিটা খেয়াল করবে তোমরা প্রত্যেকে। তো এই ছবিটাই কি দেখাচ্ছে না সূর্য থেকে আলোক রশ্মি আসছে, সূর্যরশ্মি আসছে, ঠিক আছে, এবং এই যে এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, ঠিক আছে, লেয়ার তৈরি হয়েছে। তো এই যে লেয়ারটা, এটা তোমরা ধরে নাও এটা ওই কাচের ঘরের, ওই কাচের ঘরের যে কাঁচগুলো রয়েছে ওইটা, মানে শিল্ড, কাচের শিল্ড, ঠিক আছে। আর এই যে আবরণটা সৃষ্টি করেছে এখানে, এই যে একটা লেয়ার সৃষ্টি করেছে, এটা কোন কোন গ্যাস দিয়ে? এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, N2O, ঠিক আছে, এই সমস্ত গ্যাসের একটা লেয়ার, এই সমস্ত গ্যাসের একটা লেয়ার তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এবার সেম ভাবে যেটা আমি ওই কাচের ঘরের ক্ষেত্রে বোঝালাম, ঠিক আছে, এখানেও কিন্তু এরকম ভাবে এটা অ্যাপ্লাই হবে। কারণ দেখে নি সূর্যরশ্মি আসছে ভূপৃষ্ঠে, এবং এটা যদি ওই কাচের ঘরের শিল্ডটা হয়ে থাকে, তাহলে এখানে সে আঘাতপ্রাপ্ত হয়ে ভিতরে পৌঁছাচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এবং বেশি শক্তি নিয়ে, এবং যখন সে ভূপৃষ্ঠ থেকে ফিরে যাচ্ছে, তো এই লেয়ারের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে, পুরোপুরি ফিরে যেতে পারছে না, এর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ফলে ভূপৃষ্ঠকে কিন্তু উত্তপ্ত করছে, ঠিক আছে। যেমন ওই গ্রিন হাউসের ক্ষেত্রে ওই কাচের ঘরটাকে উত্তপ্ত করছে, ঠিক এইভাবে ভূপৃষ্ঠটা কিন্তু আমাদের উত্তপ্ত হচ্ছে। এই যে গ্লোবালি যে এফেক্টটা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। এবার কি লেখা আছে একটু পড়ে নি। আচ্ছা দেখো কি লেখা আছে একটু দেখে নাও। তো এইটা কিন্তু এক্সাম পারপাসে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ভালো করে তোমরা এটা দেখে যাবে। প্রথমে গ্রিন হাউস এফেক্ট কি বলছে, সূর্যরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছালে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। এরপর উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য যে অবলোহিত বা আইআর বা ইনফ্রারেড, হ্যাঁ, রশ্মি বিকিরিত হয় তা মহাশূন্যে ফিরে যেতে পারছে না। এবং এখানে যে মানে এখানে কিন্তু আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, এটা কিন্তু মহাশূন্যে ফিরে যেতে পারছে না, কারণ বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, CH4 বা মিথেন, N2O, জলীয় বাষ্প ইত্যাদি, যেগুলো ওই একটা লেয়ার করেছিল বায়ুমণ্ডলে, ওই রশ্মির কিছু অংশ নিজেরা শোষণ করে নেয় এবং বাকি অংশ প্রতিফলিত করে ভূপৃষ্ঠে ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এর ফলে ভূপৃষ্ঠ তৎসংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত থাকে এবং জীবকুলের বেঁচে থাকার অনুকূল পরিবেশের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে বলছে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বলা হয়। তো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এবং এক্সামে কিন্তু আসে। তাহলে মেন জিনিস হচ্ছে গ্রিন হাউস এফেক্টটা কি, না সূর্যের রশ্মি যখন বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে, বায়ুমণ্ডল বলতে কিন্তু এই যে এই সমস্ত গ্যাস যে লেয়ার তৈরি করে রয়েছে, যে কার্বন ডাই অক্সাইড, CH4, N2O, এগুলো কিন্তু একটা লেয়ার তৈরি করেছে, সেটা ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছালো, ঠিক আছে। ভূপৃষ্ঠে যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য থাকছে কম, তাই তো, এবং যখন ভূপৃষ্ঠ থেকে বেরোতে যাচ্ছে সে, হ্যাঁ, তখন কি করছে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে যাচ্ছে, এবং বলছে কি উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে ইনফ্রারেড রশ্মি বিকিরিত হচ্ছে তা আর মহাশূন্যে কিন্তু ফিরে যেতে পারছে না। কেন ফিরে যেতে পারছে না? কারণ বায়ুমণ্ডলে এই সমস্ত গ্যাসীয় পদার্থগুলো কিন্তু উপস্থিত থাকছে। এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, N2O, জলীয় বাষ্প, এগুলো কি করছে, কিছু অংশ শোষণ করে নিচ্ছে আর কিছু অংশ প্রতিফলিত করে কিন্তু আবার ভূপৃষ্ঠে ফিরিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত থাকছে। এর ফলে মানে শীতকালীন দেশে প্রধানত, বা শীতকালীন দেশ বলবো, ওটা তো
গ্রিন হাউসের ক্ষেত্রে বললাম, এর ফলে কি হচ্ছে, জীবকুলের বেঁচে থাকার একটা অনুকূল পরিবেশের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে এই গ্রিন হাউস এফেক্টটাকে আমি কার সাথে তুলনা করব, মানে টোটাল যে ভূপৃষ্ঠ, মানে পৃথিবী আর মহাশূন্যের যে ব্যাপারটা দেখলাম, সেটা কিন্তু আমরা ওই কাঁচের ঘরটার সাথে তুলনা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে দেখে নেব। নেক্সট রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এটাও ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো বিশ্ব উষ্ণায়ন এটা তো গ্রিন হাউস এফেক্টের সাথেই মূলত হচ্ছে কানেক্টেড। তো কি রয়েছে, মানব জাতির বিবিধ কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী গ্যাসীয় উপাদানগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানে গ্রিন হাউস এফেক্টের ফলে দায়ী, ঠিক আছে, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো রয়েছে, সেগুলো ক্রমশ যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি হবে বলো? বেড়ে গেলে কি হবে, বায়ুমণ্ডল তথা পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাবে, তাই তো? এই যে বৃদ্ধি পাচ্ছেও, এর ফলে এই যে ঘটনা, এটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা খুব ভালোভাবে তোমরা দেখবে। নেক্সট কি রয়েছে দেখি। নেক্সট পয়েন্ট হচ্ছে বিশ্ব উষ্ণায়নে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলির শতকরা অবদান, মানে কোন গ্যাস সব থেকে বেশি দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য, কোন গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি দায়ী। প্রথমেই কার্বন ডাই অক্সাইড, কত পার্সেন্ট? 49%। দেন কি রয়েছে, এই যে কার্বন ডাই অক্সাইড 49%, তারপরে রয়েছে মিথেন 18%, তারপরে সিএফসি 14%, তারপরে রয়েছে N2O যেটা 6%, আর O3 হবে এটা, হ্যাঁ O3টা হচ্ছে 13%। তাহলে সব থেকে বেশি কোন গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে মিথেন, তারপরে সিএফসি। তো এইটা একটু ভালোভাবে দেখতে হবে, মানে পরীক্ষায় আসেই প্রশ্নে যে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী মেন যে গ্রিন হাউস গ্যাসটা সেটা কি, তখন হবে সেটা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব। এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, কোশ্চেনে আসে যে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব লেখো। প্রথমেই হচ্ছে 2050 সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। ঠিক আছে? নেক্সট বলছে সমুদ্র জলের যে কার্বন ডাই অক্সাইডের শোষণ ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে। তারপরে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সাইক্লোন, টর্নেডো এগুলোর গতি বৃদ্ধি পাবে। কারণ এখানে হচ্ছে আমাদের যেহেতু টেম্পারেচার ধীরে ধীরে ইনক্রিজ করছে, তো তার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। তাপমাত্রা বাড়লে অনেক বনভূমি নষ্ট হয়ে যাবে। 4টে পয়েন্ট খুব ভালোভাবে তোমরা দেখে যাবে, এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে গ্রিন হাউস প্রভাব কমানোর উপায়, এটাও ইম্পর্টেন্ট। প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে সৌরশক্তি, পারমাণবিক শক্তি এগুলোর ব্যবহার বাড়াতে হবে। তারপরে হচ্ছে 2 নম্বরে, এটা 1 নম্বর, এটা 2 নম্বরে থাকছে বনভূমি রক্ষা করতে হবে এবং বন সৃজনে গুরুত্ব দিতে হবে, মানে গাছপালা বেশি করে লাগাতে হবে। 3 নম্বরে রয়েছে ফ্রেয়ন, সিএফসি এগুলোর ব্যবহার 50% হ্রাস করে ফেলতে হবে। তো এই ফ্রিয়ন বা সিএফসি এগুলো কোথা থেকে আসে? যে কোনো ফ্রিজ, তারপরে হচ্ছে এসি এগুলো থেকে আসে। তো এগুলোর ব্যবহার যত কম করা যায়। তারপরে হচ্ছে শিল্প কারখানায় দূষণ গ্যাস পরিশোধনের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মোটর গাড়ির যথেচ্ছ ব্যবহার কমাতে হবে, মোটর গাড়ির ব্যবহারটা কমিয়ে দিতে হবে, তাহলে গ্রিন হাউস প্রভাব কিন্তু কমানো যাবে। এই 5টা পয়েন্ট খুব ভালোভাবে রেডি করবে। নেক্সট টপিকে চলে আসছি, শক্তির যথাযথ ব্যবহার। ঠিক আছে? তো এই শক্তির যথাযথ ব্যবহারের মধ্যে রয়েছে তাপন মূল্য। তাপন মূল্য কি দেখে নি, হচ্ছে 1 কেজি ভরের কোনো কঠিন তরল বা গ্যাসীয় জ্বালানি সম্পূর্ণ দহনে যে তাপ বা শক্তি উৎপন্ন হয় তাকেই তাপন মূল্য বলে। তাপন মূল্যের এককটা পড়তে হবে কেজি পার
কিলোজুল পার কেজি। তো 1 কেজি ভরের কোনো বস্তুকে, সেটা যে কোনো হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, তার সম্পূর্ণ দহন হতে সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, 1 কেজি ভরের একটা বস্তু থাকবে এবং এর সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ বা হিট উৎপন্ন হবে সেইটাই হচ্ছে তাপন মূল্য। তাপন মূল্যের একক হচ্ছে কিলোজুল পার কেজি। এইবার যে চার্টটা রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে দেখবে তোমরা, যে কয়েকটি জ্বালানির তাপন মূল্য এখান থেকেই মেনলি এক্সামে কোশ্চেন আসে। তো এইটা যেমন আসে যে তাপন মূল্যের ক্রমটা আসে, প্রথমে তাপন মূল্য সব থেকে বেশি এলপিজি, তারপরে হচ্ছে পেট্রোল, তারপরে কেরোসিন, তারপরে ডিজেল, তারপরে কয়লা এবং সর্বশেষ হচ্ছে কাঠ। আর এখানে তোমরা দেখতে পারো যে কার তাপন মূল্য কত, একটু দেখে নিতে পারো। ঠিক আছে, মেনলি এই যে এদের যে ক্রম বা অর্ডারটা রয়েছে এইটা খুব ভালোভাবে দেখবে, এক্সামে কিন্তু এটা দেয়। নেক্সট টপিক, স্থিতিশীল উন্নয়নের ধারণা বা কনসেপ্ট অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো এই স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায় একটু দেখে নিই। বলছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদ আহরণ ও ব্যবহার করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। যেমন ধরি যে এখন আমরা যেমন আছি, আমাদের নেক্সট প্রজন্মও থাকবে বা নেক্সট জেনারেশন থাকবে, তো তাদের জন্য যদি কিছু প্রাকৃতিক সম্পদ না রেখে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কি করে চলবে? তো সেই জন্য বলছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে কিন্তু সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া হচ্ছে না, এবং এর জন্য একটা পরিকল্পনা মাফিক, ঠিক আছে, সম্পদের আহরণ করা হচ্ছে, উত্তোলন করা হচ্ছে এবং সেটার ব্যবহার করা হচ্ছে। এই যে প্রসেস, এটাকেই বলছে স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়নের মধ্যে রয়েছে অনবীকরণযোগ্য শক্তি উৎস, এটা একটু দেখে নিতে হবে। তো এটা কি বলছে, অনবীকরণযোগ্য শক্তি কি? যে শক্তির উৎস ক্ষয়িষ্ণু এবং সঞ্চয়ের ভান্ডার সীমিত, এদের ভান্ডার কিন্তু সীমিত, ঠিক আছে। তো এদের বলা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি, যেমন হচ্ছে জীবাশ্ম জ্বালানি। নেক্সট চলে আসবো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এগুলো কি বলছে, যে শক্তির উৎস কখনো শেষ হয় না। তাহলে আগেরটা আমরা যে দেখলাম, আগেরটা ছিল অনবীকরণযোগ্য শক্তি, সেখানে কিন্তু এর ভান্ডার কিন্তু সীমিত, কিন্তু যখন আমরা দেখলাম পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি সোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, এর কিন্তু এই শক্তি উৎস কখনো শেষ হয় না, বারবার এটা আহরণ করা যেতে পারে। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি, ঠিক আছে। তো এগুলো, তো এখানে আছে প্রথমে সৌরশক্তি। সৌরশক্তি কি কাজে লাগে? সোলার কুকারে ব্যবহার করা হয়, সোলার হিটারে ব্যবহার করা হয়। হ্যাঁ, নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে বায়োমাস শক্তি কি, এটা ইম্পর্টেন্ট আছে। বায়োমাস শক্তি হচ্ছে ওই যে বিভিন্ন যে বর্জ্য পদার্থ, তারপরে পচা গাছপালা, আখের ছিবড়ে, ভুসি, শাকসবজি, ফলমূলের খোসা বা রান্নাঘরের যে সমস্ত জৈব অবশেষ থাকছে সেগুলো, এছাড়াও রয়েছে মৃত প্রাণীর দেহাবশেষ, এগুলো তো কার্বন ঘটিত। এই কার্বন ঘটিত পদার্থ গুলিকে একত্রে বলা হচ্ছে বায়োমাস, ঠিক আছে। এই বায়োমাসে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হচ্ছে বায়োমাস শক্তি। তাহলে বায়োমাস কি, যে সমস্ত বর্জ্য পদার্থ, হ্যাঁ, এবং যেগুলো হচ্ছে কার্বন ঘটিত, তাহলে কৃষিজাত বর্জ্য হতে পারে, রান্নাঘরের বিভিন্ন শাকসবজির খোসা, ফলমূলের খোসা, এছাড়াও মৃত প্রাণীর দেহাবশেষ, প্রাণীর মলমূত্র, এগুলোকে একত্রে বলা হচ্ছে বায়োমাস। আর এগুলোর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকছে তাকে বলছে বায়োমাস এনার্জি। নেক্সট হচ্ছে বায়ো ইথানল। এটা শর্ট কোশ্চেনে দিতে পারে যে বায়ো ইথানল কি। তো বায়ো ইথানলের দেখো একটু দেখে নিই। তো বায়ো ইথানলের একটা কাজ আছে যে পেট্রোলের সাথে 10% ইথানল মিশিয়ে মোটর ইঞ্জিনের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট।
আর দেখে নাও যে বায়ো ইথানল কিভাবে উৎপন্ন হয়। হচ্ছে উচ্চ শর্করা বা স্টার্চ সমৃদ্ধ পদার্থ যেমন আখ, ঝোলা গুড়, ভুট্টা এইগুলো ইত্যাদি থেকে সন্ধান প্রক্রিয়ায় কিন্তু এই বায়ো ইথানল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর এর ব্যবহারটা তো বলেই দিলাম যে পেট্রোলের সাথে 10% বায়ো ইথানল মিশিয়ে মোটর ইঞ্জিনের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এরপরে আজকের লাস্ট পয়েন্ট, মিথেন হাইড্রেট। এটা একটু ভালোভাবে দেখবে, এটা এক্সামে আসে যে ফায়ার আইস বা এটা আগুনে বরফ। ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে একটু, এটা হচ্ছে আগুনে বরফ। ঠিক আছে, একে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয়। কোনটা দেখে নি, মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে। এবং এর সংযুতিটা কি এটা একটু ভালোভাবে দেখবে, 4CH4.23H2O, মানে 23টা জলের অণু থাকছে। এরপরে কি বলছে, এটি এক ধরনের কেলাসাকার কঠিন পদার্থ H2O অণু দিয়ে গঠিত বরফ সদৃশ কেলাস। মানে বরফ সদৃশ কেলাসটা হচ্ছে বরফ সদৃশ এবং হচ্ছে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এটি সৃষ্টি করছে, এটা সংযুতি এটাও। আর এটা বলছে সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে এই মিথেন হাইড্রেট পাওয়া যায়, তাই একে বলা হচ্ছে আগুনে বরফ বা ফায়ার আইস। এটা কিন্তু আসে যে আগুনে বরফ কাকে বলা হয়, তখন বলবে মিথেন হাইড্রেট। এটা কোথায় পাওয়া যায় না সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে। হ্যাঁ, আর এর স্ট্রাকচারটা কেমন হয়, বরফের কেলাসের মতো স্ট্রাকচার হয়। আর এখানে জল আর মিথেন অণু দিয়ে আবদ্ধ হয়ে এই মিথেন হাইড্রেট তৈরি করছে, একে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয়। তো আজকের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টারেরই যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো সেগুলো নিয়ে আলোচনা করব।